মিলিটারিরা কি করেছে আমরা দেখেছি। রাস্তার মাঝখানে গলার মধ্যে বুটের পাড়া দিয়ে একটা মানুষকে হত্যা করছে, ঠিক যেভাবে জর্জ ফ্লয়েডকে আমেরিকায় হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে একইভাবে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশের নাগরিকের গলায় পাড়া দিয়ে একটি তরুণকে হত্যা করলো। পুলিশ ধরে নিয়ে গিয়ে একটি ২০ বছরের তরুণকে গুলি করে হত্যা করলো। নিমেষের মধ্যে দেখলাম পুরোটাই এক ভিডিও ফ্রেমের মধ্যেই রয়েছে। লাশ হয়ে গেল ছেলেটা, তার লাশটাকে নিয়ে রিক্সায় করে, ভ্যান রিক্সা করে পেরিয়ে গেল। আরো লাশের ছবি আসছে, আরো ভিডিও আসছে। ইন্টারনেট বন্ধ করে রাখলেও মানুষ তো ভিডিও করতে পারে, এবং সেই ভিডিও যেই মাত্র ইন্টারনেট খুলে যাবে সেগুলো ফ্লাডেড হয়ে যাবে সব জায়গায়। কারণ গোপালগঞ্জবাসী কিন্তু তৈরি ছিল, কি হিসাবে তৈরি ছিল, যে অ্যাট্রোসিটি হবে, তারা ভিডিও করবে, ডকুমেন্টেশন করবে, এবং করেছে। অজস্র শত শত মানুষের হাতে ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরার মধ্যে আমরা ডায়লগ শুনেছি মিলিটারি অর্ডার দিচ্ছে, এই গুলি কর, বাঞ্চোদ গুলি করতে পারিস না কেন, বলতেছে স্যার করতেছি গুলি, বলে ঠাস 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 করে ইয়েতে রাস্তার দূরে জনতার উপরে গুলি করছে। একদম পেছন থেকে ভিডিও হয়েছে, এই ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি। জানি না ইন্টারনেটে কতদিন এগুলো রাখবে, বাংলাদেশ থেকে হয়তো কমপ্লেন এগুলাকে বন্ধ করা হবে। কিন্তু এই ভিডিও সহ আমি দেখছিলাম যে আন্তর্জাতিক মানে জাতিসংঘে একটি আবেদন দেওয়া হয়েছে গণহত্যার জন্য। আমি সেটি দেখাবো, কিন্তু সেটি আমি দেখাবো, সেটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে আমি আরেকটি ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। আমি একটু দেখাতে চাই এটি, তারপর আমি আলোচনাটা, কারণ আর্মি যেভাবে করে মানুষকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানে মানে এক একটি ছবি খুবই লোমহর্ষক, এটি দেখা যায় না। তো তারা কেন এই কাজটি করছে এটি আমি লোচনের কাছে প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে তার আগে আমি এই ভিডিওটা একটু দেখিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারা এরা? আমিকে জঙ্গি জঙ্গি ঘোষণা স্লোগান দিচ্ছে আফসানা কিশোর লোচন। এটা তো দুঃখের সাথে বলতে হয় সুলতানা, যে এরা আমার দেশেরই মানুষ, কিন্তু এরা ডিরেইলড হয়ে যাওয়া মানুষ, নিজেরা তারা স্লোগান দিচ্ছে জঙ্গি জঙ্গি। আপনি যদি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ধারাবাহিকতা অনুসরণ করেন তাহলে দেখবেন যে এই জিনিসটা প্রত্যাশিত। 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মির মানুষেরা, তারা যেসব লোকজন এনার্কি করেছে, জুলাইতে এনার্কি করেছে, নাহিদদেরকে কাঁধে তুলে তারা উল্লাস করছে। পরবর্তীতে ব্লগার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জসিমউদ্দিন রাহমানি, ঠিক আছে, আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, তাকে তারা শুধু মুক্তিই দেয়নি, তাকে তারা সসম্মানে নিরাপত্তা দিয়ে সে যেন বক্তব্য দিতে পারে সে ব্যবস্থা করেছে। এবং 5ই আগস্টের পর থেকে এবং 5ই আগস্টের আগেও কিন্তু আমরা অনবরত আইএসের পতাকা এবং অন্যান্য পতাকা, যেগুলো আমরা বলি যে জঙ্গি সংশ্লিষ্ট, এক্সট্রিমিস্ট সংশ্লিষ্ট, সেসব পতাকা কিন্তু আমরা অনবরত দেখতে পেয়েছি। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই ধরনের অবস্থার কারণ কি, গোপালগঞ্জে যেটা হচ্ছে সে ধরনের অবস্থার কারণ কি, আর্মি কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন আমি এটা প্রত্যেকবারই বলি, আপনার সাথে এটা নিয়ে আমার মাঝে মধ্যে একটু কথাবার্তাও হয়েছে, যে কালার রেভলিউশনের পরে, কালার রেভলিউশনটা বাংলাদেশে যেটা হয়েছে এটাকে নানা সুন্দর সুন্দর নামে অভিহিত করা হচ্ছে, মনসুন রাইজিং, বর্ষা বিপ্লব, জুলাই বিপ্লব, এরকম নানা শব্দ বলা হচ্ছে। তো কালার রেভলিউশনের সময় যখন দেশীয় দোসররা এটার সাথে যুক্ত হয়, আপনি অন্যান্য দেশেও দেখবেন যে মার্সেনারি বাহিনী হিসেবে কিন্তু আর্মি যুক্ত হয়, আমাদের দেশের আর্মিও কিন্তু যুক্ত হয়েছে। এখন আর্মি যুক্ত হয়েছে, আর্মিদের যে কাজ ছিল এবং ইউনুসের যে কাজ ছিল, তাদের পেছনে তো ইনভেস্ট করেছে বিদেশি শক্তি, সেই ইনভেস্টমেন্টটা তো তাদেরকে তুলে নিতে হবে। সেই ইনভেস্টমেন্ট তুলে নিতে হলে গৃহযুদ্ধ লাগানো অনিবার্য। 11 মাসে আমাদের সহনশীলতার কারণে, আমাদের দেশের মানুষ যেহেতু সহনশীল, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, আমাদের দুই পক্ষ মানুষই যেহেতু সহনশীল, এত ধরনের নিপীড়নের পরেও কিন্তু আমাদের বৃহত্তর রাজনৈতিক দল তারা কি করেনি, প্রতিরোধ গড়ে তোলেনি।
যেই কারণে কিন্তু বাংলাদেশ সৌভাগ্যক্রমে বলি বা আল্লাহর রহমতে বলি বা মানুষের সহায়তায় বলি বা প্রকৃতির কারণে বলি, তারা কিন্তু এখনো গৃহযুদ্ধে প্রবেশ করেনি। আপনি যদি কালার রেভলিউশনের ইতিহাসগুলো দেখেন, ইউক্রেনে যেমন কালার রেভলিউশনের, যেটা অরেঞ্জ রেভলিউশন আমরা ইউক্রেনে জানি, ময়দান বিদ্রোহের কিন্তু 1 বছর পরেই সেখানে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং আমাদের আর্মি সেই কাজটা করার জন্য চারদিক থেকে গোপালগঞ্জকে অবরুদ্ধ করে রেখেছে। কারণ একটা দেশের একটা অংশের জনপদ যখন অবরুদ্ধ থাকে, তারা যখন দমন নিপীড়ন এবং বিভিন্ন প্রাসঙ্গিক জিনিস, আমরা যেটাকে বলছি মৌলিক চাহিদা, সেগুলোর সরবরাহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন আপনি কি করবেন? তখন আপনি তাদেরকে বিচ্ছিন্নতাবাদী উপাধি দিবেন, এবং বিচ্ছিন্নতাবাদী উপাধি দিলে আপনি তার উপরে কি করতে পারবেন? হামলা করতে পারবেন। এই হামলা করার গ্রাউন্ডটা এই কারণে এভাবে সেনাবাহিনী তৈরি করছে। এবং আপনি খবরের যে কাগজটা দেখালেন প্রথম আলোর, আপনি খবরের প্রথম আলো এবং ডেইলি স্টার আপনি যদি পড়েন এবং আপনি নিজে সাংবাদিকতার একজন স্টুডেন্ট, আপনি দেখবেন সাংবাদিকতার যে প্রথম নর্ম আমরা শিখি, দুটো বাস ট্রাক যদি মুখোমুখি সংঘর্ষ, আমরা বলি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কোন বাসের কারণে কে মারা গেছে, কোন ট্রাকের কারণে কে মারা গেছে, সেটা কিন্তু আমরা উল্লেখ করি না। ঠিক আছে, এখানে দেখেন বলছে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। এনসিপি কারো গায়ে কি আপনি সুলতানা একটা আঁচড় দেখতে পেয়েছেন? কোনো আঁচড় দেখতে পেয়েছেন? আপনার কি এই খবরটা পড়ে মনে হচ্ছে যে এনসিপির 4 জন নিহত হয়েছে? আপনার কি মনে হচ্ছে না? জি সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে আপনার কি মনে হচ্ছে? জি এই না, এখন আপনি যদি সেটি বলেন যে এটি তো কোনোভাবে সাংবাদিকতা হয়নি, তাই না? এটা তো ফেব্রিকেটেড। আমরা এটি নিয়ে গতকাল অনেক আলোচনা করেছি যে তারা শুরু থেকেই তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এটি তো আমি একটি অনুসন্ধানী প্রতিবেদন এ সংক্রান্ত করেছি, ফলে সেটিরই ধারাবাহিকতা তারা করছে, যে কারণে বাংলাদেশের মিডিয়াগুলোতে এখন গোপালগঞ্জে যা হচ্ছে সেটির ব্যাপারে আপনি কোনো খবর পাবেন না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই মানুষকে হত্যা করা হচ্ছে, টার্গেটেড কিলিং হচ্ছে, সেই খবরগুলি আপনি পাবেন না। ফলে এটি একটি সত্যি খুবই একটা দুর্বিষহ সময় পার হচ্ছে, এবং এই পরিস্থিতিতে বলা হচ্ছে বাংলাদেশে একটি এথনিক ক্লিনজিং হচ্ছে। আমরা এটাকে এথনিক ক্লিনজিং বলছি না সুলতান, আমরা এটাকে পলিটিক্যাল জেনোসাইড সত্যিকার অর্থে বলছি। কারণ আপনি একটা পলিটিক্যাল পার্টিকে বা একটা আদর্শকে টার্গেট করে আপনি এই ক্লিনজিংটা, এই হত্যাটা চালাচ্ছেন। এটা পলিটিক্যাল জেনোসাইডের সকল রকমের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। অনেকে বিজ্ঞ মানুষজন এটাকে গণহত্যা বলতে চাচ্ছেন না, আমরা এটা বলছি যে এটা গণহত্যা এবং এটা পলিটিক্যাল জেনোসাইড। এবং আমি সুলতান, আপনি অনুমতি দিলে গোপালগঞ্জ থেকে আমাকে একজন ইনবক্সে যা লিখে পাঠিয়েছে তা আমি আপনাকে ছোট্ট একটা জিনিস পড়ে শোনাতে পারি, আপনি যদি অনুমতি দেন। তিনি লিখেছেন, আপু, আমি গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাগদি, গোয়ালা এবং দিগনগরের এই 3 ইউনিয়নের যে কোনো একটি ইউপির বাসিন্দা। স্পেসিফিক করে মেনশন করলাম না, নিরাপত্তার খাতিরে আমার ইউনিয়ন। প্রসঙ্গে আসি আপু, আর সেটা হলো মুকসুদপুর গোহালা ইউনিয়ন থেকে আর্মি আজকে রাতে 3 জনকে ধরেছে সন্ধ্যা 8টায়। 3টা ছেলে এবার এসএসসি পাশ করেছে। তাদের অপরাধ, তারা রাস্তায় মোবাইল হাতে পাবজি গেম খেলছিল, তাও নিজের বাসার সামনে। ওইখানে এসে আর্মি ধরে নিয়ে গেছে তাদের কোনো কারণ ছাড়া। রাগদি ইউনিয়নে এখনো কোনো গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি, তবে দিকনগর ইউপি থেকে শুনলাম একজন চা দোকানদার আর 2 জন আওয়ামী লীগ ওয়ার্ড নেতাকে ধরেছে আর্মি। আর্মি এসেই প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করে, পরে বুট দিয়ে লাথি মারতে মারতে ওদের জিপে তুলে নিয়ে যাচ্ছে। আপা, আমি এই 3 ইউনিয়নের যে কোনো এক ইউনিয়নের একটি নির্জন স্থানে আছি যেখানে কোনো পাকা রাস্তা নেই। আপা, এর শেষ কোথায় আমরা জানি না, তবে নিরপরাধ মানুষদের কেন আর্মি ধরছে সেটা বুঝতে পারছি না আপা। জি, এই হচ্ছে গিয়ে অবস্থা। এরকম তথ্য আমরা অল্টারনেটিভ ওয়েতে পাচ্ছি আমাদের ইনবক্সে। মানুষজন বিলে ডুবে আছে, কারণ কোস্টগার্ড নামানো হয়েছে, আপনি নিজেই দেখিয়েছেন। তারা কোনোভাবেই যেন কেউ কোনো দিক থেকে অতিক্রম করতে না পারে, তারা সেই ব্যবস্থা করেছে। রাস্তা তো তারা অনেক আগেই কারফিউ দিয়ে বন্ধ করে রেখেছে। এই হচ্ছে গোপালগঞ্জের এই মুহূর্তের অবস্থা। তো এই পরিস্থিতিটা তাজুল ভাই, এই যে যারা তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি স্লোগান দিচ্ছে, আমার তো মনে পড়ছে যে যখন গত বছর 16ই জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হলো, অনেকে ভাবলো এটি বোধহয় তারা স্যাটায়ার করে বলছে, তাই না? নানান রকম ব্যাখ্যা দেওয়া হলো, কিন্তু আজকে তো আমরা দেখছি যে আসলেই তারা রাজাকারের উত্তরসূরি, তাই না? তো এরকম আজকে যারা বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, তারা আসলেই জঙ্গি কিনা আপনার কি মনে হচ্ছে? এরা কথা হচ্ছে যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি ডাকাত, আমি চোর, আমি জঙ্গি, তাতে সে তো স্বীকার করছে, আত্মস্বীকৃত।
আত্মস্বীকৃত লোককে বরং আমি কিছু ক্রেডিট দেব যে হ্যাঁ সত্যি কথা বলছে, সে জঙ্গি। আমার করুণা হয় এই দুর্গন্ধ বামদের প্রতি, যারা এত কিছু সুশীল এবং বাম সবকিছু দেখার পরে বলছে না না এটা ঠিক নয়, ওদেরও অধিকার আছে, ওদেরও অধিকার আছে এই বাংলাদেশে জঙ্গিপনা করার, হোলি আর্টিজান করার, গোটা দেশ জুড়ে বোমা মারার। আর আজকে আমি একটা ছবি এঁকেছিলাম, ছবিটা আমি একটু দেখাতে চাই, আপত্তি কিছু না। এটা একটা কার্টুন, এই যে দেখো, এই দেখা যাচ্ছে কিনা, আপনি কি আমাকে পাঠিয়ে দিতে পারেন? এই ছবিটা আপনি আগে এঁকেছেন, আপনি একটু আমাকে পাঠিয়ে দেন, আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা ছবি যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপরে একটা মানে বহু ফনা বিশিষ্ট নাগ আক্রমণ করছে। এই ছবিটা আমি কেন এঁকেছি? সাপ কিন্তু একটাই, সাপ যেটা মূল যে ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিরুদ্ধে, সে একটাই, সেই পরাশক্তি, কিন্তু তার অনেকগুলো ফনা। একটা ফনা হচ্ছেন ডক্টর ইউনূস, আরেকটা ফনা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা ফনা হচ্ছে এনসিপি নামে নতুন যে দল করা হয়েছে, আরেক ফনা হচ্ছে গিয়ে জামাত, বিএনপি, রাজাকার, এদের সম্মিলিত গোষ্ঠী, আরেক ফনা হচ্ছে গিয়ে জঙ্গি, যারা আজকে জঙ্গি জঙ্গি করছে। এই সব ফনার একটাই বডি, সবগুলোর একটাই লিঙ্ক, সেটা হচ্ছে পরাশক্তির যারা ডিপ স্টেট, এই ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশের বিরুদ্ধে 25 বছর ধরে এই প্ল্যান বাস্তবায়ন করেছে, এরাই আছে সেই শক্তি, যারা টাকা ঢেলেছে এবং যাদের টাকা খেয়ে আজকে আমার দেশের মিলিটারি, আমার দেশের সামরিক বাহিনী, যেটা দেশকে রক্ষা করার কথা, জনগণকে রক্ষা করার কথা, তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক একই রকম 1971-এর পাকিস্তানি মিলিটারিদের মতো অশ্রাব্য গালিগালাজ করছে, মারধর করছে, ঘরে ঢুকে মেয়েদেরকে লাঞ্ছনা করেছে এবং তরুণ তরুণীদেরকে ধরে মারপিট করেছে। আমার কাছে ভিডিও আছে, আমি জানি না তোমার শো অ্যালাউ করে কিনা, আমি ভিডিওটা প্লে করে দেখাতে পারি। চোখ বন্ধ করে হাত পা বেঁধে, একটা মানুষকে চোখ বন্ধ করে হাত বেঁধে পা বেঁধে, তারপরে 4-5 জন মিলিটারি, কারণ পোশাক তো মিলিটারির, বুট জুতা মিলিটারির, মোটা মোটা লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে এবং পিটাতে পেটাতে মেরেই ফেলেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই যে নির্মম অত্যাচার, এটা পাকিস্তানি মিলিটারিরা করতো, আলবদর রাজাকাররা করত। আজকে যখন সেই পাকিস্তানি মিলিটারির মানসিকতা নিয়ে আমার দেশের নাগরিকের ট্যাক্স পেয়ারদের পয়সায় বেতনভুক কর্মচারী এই মিলিটারি নিজেদের শপথ ভুলে গিয়ে কাপুরুষের মতো, কাওয়ার্ডের মতো জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মিথ্যা কথা বলছে যে ওরা গুলি করেছে। একটা লোক কোনো গুলি করেনি। ইট পাটকেল মেরেছে, হ্যাঁ ইট পাটকেল মেরেছে। ইট পাটকেল তো সবসময় রাস্তায় মারে, সবসময় তো আপনারা ওখানে গিয়েছেন কেন?